হ্যালো বাচ্চারা, তড়িৎ রসায়ন পর্ব 2-এ আজকে আমরা পড়াশোনা করব তুল্য সংখ্যা নিয়ে। তবে তুল্য সংখ্যা পড়ার আগে গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? তড়িৎ বিশ্লেষণের বেসিক, তাই না? তো সেই তড়িৎ বিশ্লেষণের যেই বেসিক আমরা পড়াশোনা করছি সেখান থেকে আরো একটু জিনিস আমরা আজকে পড়ব। তারপরে আমরা তুল্য সংখ্যা পড়ব, এরপরে সাথে কিছু বিলকি জিলকি জিনিস থাকবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। প্রথমে আসি তড়িৎ বিশ্লেষণের বেসিক। তড়িৎ বিশ্লেষণ গতকালকে আমরা পড়ছি, গত ক্লাসে আমরা পড়ছিলাম। তো সেখানে আমরা দেখছিলাম যে অ্যানোডে কি বিক্রিয়া হয়, ক্যাথোডে কি বিক্রিয়া হয়, গলিত একটা লবণ নিলে কি ধরনের বিক্রিয়া হবে, জলীয় নিলে কি হবে, কনসেন্ট্রেটেড, তারপর লঘু, বিভিন্ন ধরনের যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে তাদের তড়িৎ বিশ্লেষণে কি কি টাইপের রিঅ্যাকশন হবে, তাই না? অ্যানোডে কি বিক্রিয়া হবে, ক্যাথোডে কি বিক্রিয়া হবে, এই টাইপের জিনিস। তো আমাদের এই বোর্ড এক্সামে অর্থাৎ এইচএসসি যে ফাইনাল এক্সাম হয় সেই বোর্ড এক্সাম এবং আমাদের অ্যাডমিশন টেস্টে কিছু বিলকি জিলকি প্রশ্ন আসে। যে ধরো তোমাকে একটা লবণ দিবে, দিয়ে বলবে যে এটাতে তুমি কারেন্ট দাও, তড়িৎ বিশ্লেষণ করো। তড়িৎ বিশ্লেষণ করার ফলে ওই যে দ্রবণটা, এই দ্রবণের ঘনমাত্রার কোনো পরিবর্তন হবে কিনা, ক্যাথোডের ভর বাড়বে কিনা বা কমবে কিনা, অ্যানোডের ভরের কোনো চেঞ্জ হবে কিনা, এই তড়িৎ কোষটি কতক্ষণ ধরে চলবে, এই যে এই টাইপের যে বিলকি জিলকি কোশ্চেন আছে, এই সবগুলার বেসিক আমরা প্রথমে পড়ব। তারপরে আমরা যখন নেক্সট ক্লাসে ম্যাথ করতে যাব তখন দেখবো যে এই বেসিকগুলো আমাদের কাজে দিবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা প্রথমেই শুরু করি যে আমাদের 1 নাম্বার কেস, প্রথম কেস, যে যে ধাতুর লবণ সে ধাতুর তড়িৎদ্বার। কি বলছে? যে ধাতুর লবণ সে ধাতুর তড়িৎদ্বার, যে ধাতুর লবণ সেই ধাতুরই কি তড়িৎদ্বার। এরকম কেস যদি হয় তাহলে তড়িৎ বিশ্লেষণের কি নিয়ম কানুন থাকবে? ধরো মনে করো যে আমাদের এই একটা তড়িৎ কোষ আছে, কোথাও যেন একটা সাউন্ড হইতেছে, আমি জানি না এই শুটিং এর রেকর্ডে এই সাউন্ডটা আসবে কিনা, আল্লাহ মাফ করো। তো ধরো আমাদের এইটা একটা তড়িৎ কোষ, এই হচ্ছে আমাদের ক্যাথোড, আর এই হচ্ছে আমাদের অ্যানোড। তো আমাদের কন্ডিশন কি? আমাদের কন্ডিশন হচ্ছে যে যেই ধাতুর লবণ নিব সেই ধাতুরই তড়িৎদ্বার নিতে হবে। ঠিক আছে, তো আমরা ধরো লবণ নিলাম হচ্ছে কপার সালফেট। কি লবণ নিব? কপার সালফেট। ঠিক আছে, তো এই কপার সালফেট লবণে কি আছে? কপার 2+ আয়ন আছে, তাই না? এই যে দ্রবণটা, এই দ্রবণে কপার 2+ আয়ন আছে, সালফেট আয়ন আছে। ওকে, তো এখন ভাইয়া ক্যাথোডে কি বিক্রিয়া হয়? ক্যাথোডে কি বিক্রিয়া হয়? ক্যাথোডে কে আছে? ক্যাথোডে আমরা জানি যে ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে, তাই না? লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম যে ক্যাথোডে কোন বিক্রিয়া ঘটে? ক্যাথোডে ঘটে হচ্ছে বিজারণ বিক্রিয়া। বিজারণ। ঠিক আছে, তাহলে আমাদের এই যে কপার 2+, এই ভদ্রলোক কই যাবে? ক্যাথোডে যাবে, গিয়ে কি হবে? বিজারিত হবে, তাই না? তাহলে ক্যাথোডের বিক্রিয়াটা কি হবে? ক্যাথোডের বিক্রিয়াটা হবে এরকম যে এই কপার 2+ ওস্তাদ কি করবে? 2টা ইলেকট্রন গ্রহণ করে কপার হিসেবে জমা হবে। এখন আসো, এবার আমরা এক এক করে কন্ডিশনে যাব যে এখানে কি হইতেছে পুরো ঘটনাটা। তো ফার্স্ট অফ অল, এই আমার তড়িৎ বিশ্লেষণের ফলে কি হবে? কপার 2+টা ক্যাথোডে যাবে, গিয়ে বিজারণ ঘটবে, এর বিজারিত হবে, হয়ে কপার হিসাবে, মেটালিক কপার, ধাতব কপার হিসাবে কি হবে? এই ক্যাথোডের গায়ে জমা হবে। ঠিক আছে, তো এখন এই যে ক্যাথোডের গায়ে যখন কপার জমা হইতেছে, হ্যাঁ, ক্যাথোডে যখন কপার জমতেছে, তাহলে ক্যাথোডের ভর বাড়বে নাকি কমবে? ক্যাথোডের ভর বাড়বে নাকি কমবে? তো ডেফিনেটলি যে এইটার তুমি আগে ধরো ভর ছিল 50 গ্রাম, এখন এই তড়িৎ বিশ্লেষণের ফলে আরো 50 গ্রাম কি হইলো? আরো 50 গ্রাম কপার গিয়ে সেখানে জমা হইলো, তাহলে এটার কি হবে? এটার ভরটা বাড়বে না? ডেফিনেটলি ক্যাথোডের ভর বাড়বে। ক্যাথোডের ভর কি হবে? বাড়বে। তাহলে ক্যাথোডে কি হয়? ক্যাথোডে ধাতু জমা হবে, কপার ধাতু জমা হবে এবং ক্যাথোডের ভর বাড়বে। আমাদের প্রথম কন্ডিশন। আমরা এটা আগে লিখি, তারপর একটা একটা করে আমরা বাকিগুলা দেখব। তাহলে প্রথম শর্ত কি? প্রথম কন্ডিশন কি? ক্যাথোডে কি হয়? ক্যাথোডে ধাতু জমা হয়। ক্যাথোডে ধাতু জমা হয় এবং ক্যাথোডের ভর বৃদ্ধি পায়। ভর
বৃদ্ধি পায়। হয়ে গেল আমাদের 1 নাম্বার কন্ডিশন। ঠিক আছে, 1 নাম্বার কন্ডিশন। এবার আসি তো এই যে ক্যাথোডের ভর বৃদ্ধি পেল, কোথা থেকে বৃদ্ধি পাইছে? দ্রবণ থেকে বৃদ্ধি পাইছে। কেন? কারণ এই যে দ্রবণের এই যে কপার 2+ আয়নটা, সেই কপার 2+ আয়ন কোথায় গেছে? আমার ক্যাথোডে চলে গেছে। এখন আসো বাচ্চারা, এইবার আসো আসল খেলা, যে আমাদের এইখানে আমাদের দ্রবণ কিসের? দ্রবণ হচ্ছে কপারের। তড়িৎদ্বার কিসের? তড়িৎদ্বারও কি কপারের, কারণ বলছে যে ধাতুর লবণ সে ধাতুর তড়িৎদ্বার। তাহলে আমাদের ধাতু যদি কপার হয়, আমাদের তড়িৎদ্বার কি হবে? তড়িৎদ্বারগুলো কি কপারের, তাই না? তো এখন এই যে দ্রবণ থেকে একটা কপার 2+ ক্যাথোডে চলে গেছে, এখন এই দ্রবণে কি একটা কপার 2+ শর্টেজ কম পড়ে গেছে। তো এইখানে যে এই যে সালফেট আয়ন আছে, একটা সালফেট আয়ন এখন অতিরিক্ত, একটা অ্যানায়ন। অ্যানায়নের কাজ কি? তার ক্যাটায়নকে খোঁজা, তাই না? তার সঙ্গীকে খোঁজা যে তুমি কোথায় আছো। তো সে যখন খুঁজতে থাকবে যে একটা কপার 2+ তো কম আছে, এই কপার 2+ দিবে কে? যেহেতু অ্যানোড হিসাবে আমাদের দ্রবণে একটা কপারের দণ্ড আছে, কারণ কি? ওই যে শর্ত, যে ধাতুর লবণ সে ধাতুর তড়িৎদ্বার। তুমি লবণ যেহেতু কপার সালফেট নিছো, তোমার এই তড়িৎদ্বার কিসের? অ্যানোড কিসের? অ্যানোড হচ্ছে কপারের। তো আমরা ছোটবেলায় একটা লাইন শিখেছিলাম যে আল্লাহ দুনিয়ার যেই কোষই হোক না কেন, অ্যানোডে সবসময় কি বিক্রিয়া ঘটে? অ্যানোডে সবসময় জারণ বিক্রিয়া ঘটে। তাহলে এই যে অ্যানোড, এই অ্যানোডে কি বিক্রিয়া ঘটবে? এই অ্যানোডে হচ্ছে জারণ বিক্রিয়া ঘটবে, তাই না? তো জারণ বিক্রিয়া ঘটলে কি হয়? যে আমার এইখানে যে একটা কপারের শর্টেজ আছে, কম আছে, এই অ্যানোড এই কপারের দণ্ড নিজেকে স্যাক্রিফাইস করবে, নিজের ক্ষয় করবে, করে একটা কপার 2+ দ্রবণে দান করবে। কিভাবে? বিক্রিয়াটা কিরকম হয়? বিক্রিয়াটা হবে এরকম, এই যে কপার, মেটালিক কপার, ধাতব কপার, দুইটা ইলেকট্রন দান করবে, দান করে কপার 2+ হিসেবে দ্রবণে চলে আসবে। ঠিক আছে? তাহলে দেখো প্রতিটা তড়িৎ বিশ্লেষণে প্রতিটা সেকেন্ডে কি ঘটনা ঘটতেছে? দ্রবণ থেকে একটা কপার 2+ ক্যাথোডে চলে যাচ্ছে, আর অ্যানোড নিজে জারিত হয়ে, নিজে জারণ বিক্রিয়া করে, নিজের ক্ষয় করে একটা কপার 2+ দ্রবণে দিয়ে দিচ্ছে। তাহলে আমরা যখন কপার 2+ ক্যাথোডে চলে যায়, আমরা বলি যে ক্যাথোডে ধাতু জমা হয় এবং ক্যাথোডের ভর বৃদ্ধি পায়। তো অ্যানোড যখন নিজের স্যাক্রিফাইস করে, নিজেকে ক্ষয় করে কপার 2+ দ্রবণে দিয়ে দিতেছে, তাহলে আমরা এবার বলতে পারবো কি? যে অ্যানোডের ক্ষয় হয়, এবং অ্যানোডের ক্ষয় হয় এবং অ্যানোড কি করে? অ্যানোড যেহেতু কপার 2+ দিয়ে দিচ্ছে, তাহলে অ্যানোডের ভর বাড়বে নাকি কমবে? অ্যানোডের ভর কমবে। ঠিক আছে? তাহলে আমাদের 2 নাম্বার কন্ডিশন কি? 2 নাম্বার কন্ডিশন হচ্ছে অ্যানোডের ক্ষয় হয়, অ্যানোডের ক্ষয় হয় এবং এবং অ্যানোডের ভর বাড়ে নাকি কমে? এবং ভর ভর কমে কমে। ঠিক আছে? এইবার আসো দ্রবণের ঘনমাত্রা, যেটা মূলত পরীক্ষায় আমাদের কাছে জানতে চায়, প্রশ্নে জানতে চায় যে দ্রবণের ঘনমাত্রার কি কোনো চেঞ্জ হবে কিনা। তুমি দেখো একটা কপার 2+ ক্যাথোডে গেছে, সাথে সাথে অ্যানোড কি করছে? নিজে ক্ষয় হয়ে একটা কপার 2+ দ্রবণে দিয়ে দিছে। তাহলে একটা গেছে একটা আসছে, একটা গেল একটা আসলো, একটা গেল একটা আসলো, এভাবে দ্রবণের ঘনমাত্রার কি কোনো পরিবর্তন হলো? ঘনমাত্রা পরিবর্তন মানে কি? হয় ঘনমাত্রা বাড়বে অথবা ঘনমাত্রা কমবে। তো কখন সেটা? যখন এখান থেকে কোনো একটা কপার চলে যাবে আর আসবে না, সেটা কমে যাবে, অথবা এখানে একটা কপার নতুন আসবে, সে আর কোথাও যাবে না, তাহলে ঘনমাত্রা কমবে বা বাড়বে। কিন্তু আমরা দেখতেছি একটা কপার 2+ যাচ্ছে, আর একটা কপার 2+ আসতেছে, একজন যাচ্ছে একজন আসতেছে। তোমার জীবনে যদি এই সাইকেল চলতে থাকে, একজন যাচ্ছে একজন আসছে, তোমার জীবনে কোনো অভাব থাকবে? ঘনমাত্রার কোনো পরিবর্তন থাকবে? কোনো পরিবর্তন থাকবে না। তাহলে এইখানে যে দ্রবণের ঘনমাত্রা, সেই ঘনমাত্রার কি কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা 3 নম্বরে লিখতে পারবো যে ঘনমাত্রার পরিবর্তন হয় না। ঘনমাত্রার পরিবর্তন হয় না। ঠিক আছে? এরপরে প্রশ্ন যে এই যেই কোষটা, এই কোষটা তড়িৎ কোষটা কতক্ষণ চলবে? কতক্ষণ ধরে এটা চলতে থাকবে? কতক্ষণ ধরে আমরা এটাকে পাবো? তো ভেরি সিম্পল, কোষটা বাঁচায় রাখতেছে কে ভাইয়া? কোষটা বাঁচায় রাখতে হচ্ছে অ্যানোড। হ্যাঁ, অ্যানোড। কারণ যখন কপার 2+ চলে যাচ্ছে ক্যাথোডে, তখন এই সলিউশনে, দ্রবণে
কপার 2+ সাপ্লাই কে দিতেছে? সাপ্লাই দিতেছে অ্যানোড। কিন্তু ঝামেলা হইতেছে কি? ঝামেলা হইতেছে অ্যানোড যখনই সাপ্লাই দিতেছে তখনই অ্যানোডের কিছুটা কি হইতেছে? ক্ষয় হইতেছে। ক্ষয় 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 ক্ষয়। ধরো আমি অ্যানোড, আমি কপার 2+ দিতেছি, তাহলে ধরো আমার আঙুল থেকে দেওয়া শুরু করলাম, তাহলে প্রথমে দিলাম যেভাবে আঙুল ক্ষয় হইতে 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 এভাবে 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 প্রথমে আমার হাত ক্ষয় হয়ে যাবে, তারপরে এই হাত ক্ষয় হয়ে যাবে, মাথা ক্ষয় হয়ে যাবে, বুক, এভাবে কি হবে? আমার পুরো একদম পা থেকে মাথা পর্যন্ত নাই হয়ে যাবে। তো আমার যেটা অ্যানোড, এই অ্যানোড কি করতেছে? নিজেকে স্যাক্রিফাইস করতেছে, ক্ষয় হইতেছে। তাহলে যতক্ষণ পর্যন্ত তার লাস্ট বিন্দু থাকবে ততক্ষণ পর্যন্ত সে ক্ষয় হইতে থাকবে এবং বিক্রিয়া চলতে থাকবে, কোষ চলতে থাকবে। তো কোষটা কখন অফ হয়ে যাবে? যখন অ্যানোড আর থাকবে না, অর্থাৎ দ্রবণ থেকে কপার 2+ চলে যাওয়ার পর সাপ্লাই দেওয়ার মতো আর কেউ থাকবে না। অ্যানোড যখন, অ্যানোডের লাস্ট বিন্দু যখন শেষ, সাথে সাথে কোষ বন্ধ হয়ে যাবে। তাহলে এই কোষ কতক্ষণ চলবে? যতক্ষণ অ্যানোডের তেল থাকবে, এনার্জি থাকবে, তাই না? তাহলে যতক্ষণ অ্যানোড থাকবে, যতক্ষণ অ্যানোড থাকবে, অ্যানোড থাকবে ততক্ষণ বিক্রিয়া চলবে বা ততক্ষণ কোষ চলবে, ততক্ষণ কোষ চলবে, চলবে। ঠিক আছে? তাহলে অ্যানোড, ওই যে একটা ডায়লগ আছে না, জব তক তোরেঙ্গে নেহি তব তক ছোড়েঙ্গে নেহি। অ্যানোড যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কোষ চলতে থাকবে। ঠিক আছে? তাহলে আমাদের প্রথম কন্ডিশন আমরা পড়লাম, যে ধাতুর লবণ সে ধাতুর তড়িৎদ্বার যদি হয়, তাহলে প্রথমেই হচ্ছে ক্যাথোডে ধাতু জমা হবে এবং ক্যাথোডের ভর বৃদ্ধি পাবে। তো যেহেতু ক্যাথোডে ধাতু জমা হতে গিয়ে কপার 2+ ক্যাথোডে চলে যায়, তাহলে সেই কপার 2+ দ্রবণে সাপ্লাই দেয় কে? ওস্তাদ অ্যানোড। এবং এটা করতে গিয়ে সে নিজে ক্ষয় হয়ে যায়। তো যার ক্ষয় হয় তার ভর কমে। ঠিক আছে? তাহলে অ্যানোডের ক্ষয় হয় এবং এর ভর কমে যায়। এবার আমরা 3 নম্বরে দেখলাম যে যেহেতু একটা কপার 2+ চলে যাচ্ছে, আরেকটা আসতেছে, একটা আরেকটাকে রিপ্লেস করতেছে, তাহলে এখানকার যে ঘনমাত্রা, যে কনসেন্ট্রেশন, সেটার কোনো চেঞ্জ হচ্ছে না এবং আমরা লিখে দিয়েছি ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না। এবং লাস্টলি, যতক্ষণ এই অ্যানোডটা থাকবে, তার তেল থাকবে, এনার্জি থাকবে, ততক্ষণ পর্যন্ত এই কোষ চলবে। ঠিক আছে? তাহলে এটা গেল আমাদের তড়িৎ বিশ্লেষণের প্রথম বেসিক। এবার আমরা চলে যাব আমাদের পরের কন্ডিশনে। পরের কন্ডিশনে কি আছে বাচ্চারা? দেখো, যে ধাতুর লবণ, পরের কন্ডিশন হচ্ছে যে ধাতুর লবণ, ধাতুর লবণ তার থেকে কম সক্রিয়, তার থেকে কম সক্রিয় ধাতুর তড়িৎদ্বার, কম সক্রিয়, কম সক্রিয়। এখন আমরা লবণ নিব কি? ধরো আগেরটাই নিলাম। আমাদের লবণ কি? লবণ হচ্ছে কপার সালফেট লবণ। ঠিক আছে? লবণ হচ্ছে কপার সালফেট লবণ। এখন কপার থেকে, কোন ধাতুর? কপার ধাতুর। তাহলে তার থেকে কম সক্রিয় একটা তড়িৎদ্বার আমার নিতে হবে। তো যেমন ধরো এখানে আমরা যদি নিয়ে প্লাটিনাম নেই, কি নিব? প্লাটিনাম। প্লাটিনাম কি? কপার থেকে কম সক্রিয়, তাই না? ওই যে আমরা সক্রিয়তা সিরিজে পড়ছিলাম না, কোথাকার হাজি আজি পিটাবে আমায়, তাই না? কোথাকার কপার, হাজি আজি, আমাদের মার্কারি, সিলভার, তারপরে হচ্ছে প্লাটিনাম। তাহলে প্লাটিনাম কম সক্রিয়। ঠিক আছে? তো আবার সেই আগের মতোই, এই হচ্ছে আমার ক্যাথোড, ক্যাথোড, এই হচ্ছে আমার অ্যানোড। ঠিক আছে? এবার আসি, এবার আসি যে এখানে, এখানে এবার কি ঘটনা ঘটতেছে। তো অ্যাজ ইউজুয়াল আগের মতোই, যেহেতু কপার 2+ আছে, এখানে কপার 2+ আছে, রাইট? এই কপার 2+ কোথায় যাবে? কপার 2+ হচ্ছে আমার ক্যাথোডে যাবে। ক্যাথোডে কি বিক্রিয়া হয়? বিজারণ বিক্রিয়া হয়। তাহলে ক্যাথোডে গিয়ে সে কি করবে? ক্যাথোডে এই কপার 2+ কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে কপার হিসাবে জমা হবে। এই বিক্রিয়া কি বিক্রিয়া? এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। ছোটবেলা আমরা এগুলো শিখে আসছি, তাই না? বিজারণ বিক্রিয়া। এখন এই যে ক্যাথোডে বিজারণ হইলো, বিজারণ হওয়ার পর ক্যাথোডের ভর বাড়বে কি বাড়বে না? ডেফিনেটলি। ক্যাথোডে বিজারিত হয়ে কপার যদি জমা হয়, ক্যাথোডের ভর বাড়বে, ক্যাথোডের ভর বাড়বে। তাহলে কন্ডিশন আমাদের প্রথমটা আগের মতোই, যে ক্যাথোডে ভর জমা হবে, ক্যাথোডে ধাতু জমা হবে এবং ক্যাথোডের ভর বৃদ্ধি পায়। তাহলে 1 নম্বর হচ্ছে ক্যাথোডের ভর বৃদ্ধি পাবে, ক্যাথোডের ভর বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? কারণ ক্যাথোডে ধাতু জমা হবে। ঠিক আছে? ক্যাথোডে ধাতু জমা হবে। ক্যাথোডের ভর কেন বৃদ্ধি পাবে? কারণ ক্যাথোডে যে কপার ধাতু জমা হইতেছে। এইবার আসো বাচ্চারা, আসল খেলাটা এবার দেখি, যে এখানে আমাদের অ্যানোডকে, এই যে অ্যানোড, অ্যানোড কি এবার কপারের?
না, অ্যানোড কার? প্লাটিনামের। এখন যখন কপার 2+ চলে যাচ্ছে দ্রবণ থেকে, সালফেট আয়ন খুঁজতে পারে যে বাবা অ্যানোড আমাকে আগেরটার মতো, ওই যে আগের কন্ডিশনের মতো কপার 2+ দাও। কিন্তু এবার আমাদের অ্যানোড তো কপার 2+ না, অ্যানোড হচ্ছে প্লাটিনাম। প্লাটিনাম। এখন তুমি নারকেল গাছের সুপারিতে এক্সপেক্ট করতে পারো না, বা সুপারি গাছের তাল এক্সপেক্ট করতে পারো না, তাই না? আমার অ্যানোড হচ্ছে প্লাটিনামের, তুমি খুঁজতেছো কপার 2+, লাভ আছে? কোনো লাভ, কোনো লাভ নেই। তাহলে যতই কান্নাকাটি আমরা এখানে করি না কেন, অ্যানোড এইবার কপার 2+ দ্রবণে দিবে না। তো অ্যানোড যদি কপার 2+ না দেয়, অ্যানোড কার? প্লাটিনামের, ওর কোনো ফিল নেই। দূর, কপার গেল না কে গেল তো দেখার সময় আছে নাকি? আমি আমার মতো চিল। তাহলে প্লাটিনাম যদি কপার 2+ নাই দিতে পারে, প্লাটিনাম কি এবার ক্ষয় হওয়ার দরকার আছে? প্লাটিনাম কি এই দ্রবণে ক্ষয় হবে? নো। তাহলে এইবার অ্যানোডের কোনো ক্ষয় হবে না। তাহলে আমাদের 2 নম্বর কন্ডিশন কি বাবা? আমাদের 2 নম্বর কন্ডিশন হচ্ছে অ্যানোডের ক্ষয় হবে না। অ্যানোডের অ্যানোডের ক্ষয় হবে না। এখন ক্ষয় যদি না হয়, অ্যানোডের ভর কি কমবে? কমবে না। তাহলে অ্যানোডের ভর কি থাকবে? অপরিবর্তিত থাকবে। অ্যানোডের ক্ষয় হবে না, ভর কি হবে? অপরিবর্তিত। অপরিবর্তিত। অ্যানোডের ভর অপরিবর্তিত। অ্যানোডের ভর অপরিবর্তিত। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি আমরা 3 নাম্বার। 3 নম্বরে আমাদের সেই কোশ্চেন যে দ্রবণের ঘনমাত্রার পরিবর্তন ঘটবে কি ঘটবে না। এইবার আসো বাচ্চারা, একটা কপার 2+ যে ক্যাথোডে গেছে, এটা কি আর ফিরে আসতেছে? না, এটা আর ফিরে আসতেছে না। আবার এই যে কপার 2+ গেল, সেটা কি আমার অ্যানোড দিতে পারতেছে? না, কারণ এবার তো অ্যানোড আমরা চেঞ্জ করে ফেলছি, অ্যানোড আর সেই সেম ধাতু নাই। তাহলে আমার এবার দ্রবণ থেকে কপার 2+ ক্রমান্বয়ে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে, আর ফিরে আসতেছে না। তোমার জীবনে একটা শূন্যতা সৃষ্টি করে দিতেছে। তাহলে ঘনমাত্রার পরিবর্তন হবে কি হবে না? ডেফিনেটলি, অবশ্যই ঘনমাত্রার পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে আমরা এবার কি লিখবো? 3 নম্বরে ঘনমাত্রা পরিবর্তন হবে। ঘনমাত্রার পরিবর্তন হবে। ঠিক আছে। এন্ড ফাইনালি, এই কোষ কতক্ষণ চলবে? এই কোষ কতক্ষণ চলবে? যেহেতু কেউ ক্ষয় হইতেছে না, এক্সট্রা কপার দিতেছে না, তাহলে যতক্ষণ পর্যন্ত এই কপার 2+ এর সাপ্লাই থাকবে, যতক্ষণ পর্যন্ত দ্রবণ থেকে কপার 2+ ক্যাথোড পর্যন্ত যাইতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই কোষ চলমান থাকবে। ঠিক আছে। এখন কতক্ষণ পর্যন্ত থাকবে ডিপেন্ড করতেছে লবণ তুমি কতটুকু দিছো। এই কপার 2+ কোথা থেকে আসতেছে? এই কপার 2+ আসতেছে লবণ থেকে, কপার সালফেট লবণ থেকে। তাহলে যতক্ষণ তোমার এই কপার 2+ থাকবে ততক্ষণ কোষ চলবে। তো কপার 2+ দিচ্ছে কে? লবণ। তাহলে ডিপেন্ড করতেছে তুমি লবণ কতটুকু দিছো। এই যে এইটুক লবণ দিলে অল্প একটু সময় কোষ চলবে, অতটুকু দিলে একটু বেশি চলবে, অনেক লবণ দিলে আরো বেশি চলবে। তাহলে কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে যতক্ষণ লবণ থাকবে ততক্ষণ কোষ চলবে। আমাদের 4 নাম্বার কন্ডিশন, যতক্ষণ লবণ থাকবে, 4 নাম্বার, যতক্ষণ লবণ থাকবে, লবণ থাকবে, যতক্ষণ লবণ থাকবে, যতক্ষণ লবণ থাকবে ততক্ষণ কোষ চলবে। যতক্ষণ লবণ থাকবে ততক্ষণ কোষ চলবে। তাহলে আমাদের 2 নাম্বার কন্ডিশনও গেল, যে যে ধাতুর লবণ তার থেকে কম সক্রিয় তড়িৎদ্বার হলে কি হবে। ঠিক আছে, এইবার যাই আমরা লাস্ট কন্ডিশনে। 3 নাম্বার কন্ডিশন। 3 নাম্বার কন্ডিশন কি? 3 নাম্বার কন্ডিশন হচ্ছে যে ধাতুর লবণ, যে ধাতুর লবণ তার থেকে বেশি সক্রিয়, তার থেকে বেশি সক্রিয় তড়িৎদ্বার হলে কি হবে? তার থেকে বেশি সক্রিয় তড়িৎদ্বার হলে কি হবে? এখন ধরো লবণ আমরা আবার বরাবরের মতো কি নিলাম? কপার সালফেট দ্রবণ নিলাম। হ্যাঁ, লবণ নিলাম। তো তার থেকে বেশি সক্রিয় লাগবে। তো কপার সালফেট থেকে বেশি সক্রিয় মানে কপার থেকে বেশি সক্রিয়, আমরা মনে করো যে জিঙ্ক নিলাম। কি নিলাম? অ্যানোড হিসাবে, ক্যাথোড হিসাবে। আমরা তড়িৎদ্বার হিসাবে কি নিলাম? এবার তড়িৎদ্বার হিসাবে জিঙ্ক নিলাম। অর্থাৎ আমার
কপার সালফেট লবণের তড়িৎ বিশ্লেষণ করব, যেখানে তড়িৎদ্বার কে? তড়িৎদ্বার হচ্ছে জিঙ্ক। তো আমার এই হচ্ছে ক্যাথোড, ক্যাথোড, আর এই হচ্ছে অ্যানোড, অ্যানোড। এখন তাহলে বরাবরের মতো আবার কি হবে? এই কপার 2+ ক্যাথোডে যাবে, গিয়ে কপার 2 হিসাবে কপার হিসাবে জমা হবে, তারপর অ্যানোড কপার 2+ দিবে কি দিবে না, ইত্যাদি ইত্যাদি, তাই না? ওরকম হবে না? না, ওরকম হবে না। কেন হবে না? কারণ এবার আমরা যে তড়িৎদ্বার নিছি সেই তড়িৎদ্বার কে? তড়িৎদ্বার হচ্ছে জিঙ্ক। আর এই জিঙ্ক কপার থেকে বেশি সক্রিয় নাকি কম সক্রিয়? এই যে লেখাই আছে বেশি সক্রিয়। তো সক্রিয়তা সিরিজের নিয়ম অনুসারে সক্রিয় যে বেশি হবে অ্যানায়ন তার সাথেই যাবে। ঠিক আছে? এখানে এই যে সালফেট, এই সালফেট কি? অ্যানায়ন। তো যার সক্রিয়তা বেশি অ্যানায়ন তার পিছনেই দৌড়াবে। এটা তুমি একদম এই কেমিস্ট্রি লাইফ থেকে শুরু করে বা তোমার রিয়েল লাইফ পর্যন্ত সব জায়গায় দেখবা, যেখানে সক্রিয়তা বেশি অ্যানায়ন সেদিকেই যাবে। এবার এই অ্যানায়ন তুমিও হইতে পারো, যে কেউই হইতে পারে। বুঝাইতে পারছি বিষয়টা? আমরা সবাই কিসের পিছনে ছুটি? সক্রিয়তার পিছনে ছুটি। তো এবার আসো, ব্যাপারটা এখানে কি হবে? এখানে হবে এই যে কপার সালফেট, এই কপার সালফেট দ্রবণে আমরা যদি জিঙ্কের অ্যানোড দেই বা জিঙ্কের তড়িৎদ্বার দেই, দেওয়ার সাথে সাথে কি হবে? দেওয়ার সাথে সাথে এই যে সালফেট, এই সালফেট কে? এই সালফেট হচ্ছে অ্যানায়ন। এই যে সালফেট, এই ওস্তাদ কি করবে? ওস্তাদ সোজা জিঙ্কের কাছে চলে যাবে। কারণ খুবই সিম্পল, কপারের চেয়ে জিঙ্কের সক্রিয়তা বেশি। গিয়ে কি উৎপন্ন করবে? গিয়ে হচ্ছে জিঙ্ক সালফেট উৎপন্ন করবে, জিঙ্ক সালফেট উৎপন্ন করবে, সাথে মেটালিক কপার, কপারকে আলাদা করে দেবে। ঠিক আছে? সাথে কপারকে আলাদা করে দেবে। তাহলে এখন খেয়াল করো বাচ্চারা, যে তুমি মনে করো একটা দ্রবণ, একটা একটা কোষ মনে করো, এখানে ধরো দ্রবণ আছে, এই কোষে তুমি কোষ বিক্রিয়া চালানোর জন্য ধরো একটা কি দিলা? একটা অ্যানোড দিলা। সাপোজ ধরো একটা অ্যানোড দিলা, একটা অ্যানোড দিলা। এখন দেওয়ার পর দেখলা সাথে সাথে আমার অ্যানোড নাই হয়ে গেছে। এই যে কোষটা, এই কোষটা তুমি যে তড়িৎদ্বার দিবা, কপার সালফেট দ্রবণে তুমি যে তড়িৎদ্বার দিলা, এই তড়িৎদ্বারটা ডুবানোর সাথে 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 তুমি দেখো যে তুমি দিছো কি? সলিড জিঙ্ক, কঠিন কঠিন জিঙ্ক দিছো তুমি। হ্যাঁ, কঠিন পদার্থ, সলিড। কিন্তু সেটা দ্রবণের সাথে যাওয়ার সাথে সাথে কি হয়ে যাচ্ছে? আয়ন হয়ে যাচ্ছে। যে এখানে এখানে জিঙ্ক কি আছে? জিঙ্ক 2+ হিসাবে আছে না? জিঙ্ক +2 আয়ন হিসাবে আছে না? আয়ন। তো তুমি কি করলা? তুমি হচ্ছে সলিড একটা অ্যানোড দিলা, দেওয়ার পরে দ্রবণে যাওয়ার সাথে সাথে নাই হয়ে গেছে। নাই নাই মানে নাই, শেষ। সাথে সাথে বিক্রিয়া করে ভ্যানিশ হয়ে গেছে। তাহলে এই কোষকে আদৌ চলবে? এই কোষকে আদৌ সম্ভব? কোষ গঠনের জন্য অ্যানোড ক্যাথোড লাগবে না, তড়িৎদ্বার লাগবে না, জারণ বিজারণ বিক্রিয়া লাগবে না, কন্টিনিউয়াস প্রসেস লাগবে না, কিন্তু কিছুই নাই। তুমি ডুবাইলা, নাই। কপার সালফেটের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট হয়ে গেছে, জিঙ্কই নাই এখন। মানে সলিড অ্যানোড নাই হয়ে গেছে, তড়িৎদ্বার নাই হয়ে গেছে। তাহলে এই বিক্রিয়া হবে? এই কোষ হবে না। এই ধরনের কোষ গঠন সম্ভব না, সম্ভব না। ঠিক আছে? তাহলে এই যে কোষটা, এই কোষ গঠন সম্ভব না, এটা হবে না। তাহলে কোষ গঠন করতে হলে আগের যেই দুইটা নিয়ম, যে যে ধাতুর লবণ সেই ধাতুর তড়িৎদ্বার হলে চলবে, ফাইন। কারণ ঘুরে ফিরে কপারই থাকবে। না হয় যে ধাতুর লবণ তার থেকে কম সক্রিয় তড়িৎদ্বার লাগবে। কিন্তু আমরা যদি যে ধাতুর লবণ তার থেকে বেশি সক্রিয় ধাতুর তড়িৎদ্বার নেই, সেক্ষেত্রে কোষ গঠন সম্ভব না। এই কোষ গঠন হবে, ক্লিয়ার হবে। ওকে। তো বুয়েটে এই ধরনের কন্ডিশন দিয়ে দিতে পারে যে তোমাকে একটা তড়িৎ কোষ দিল, দিয়ে বললো যে কপার সালফেট দ্রবণে জিঙ্কের তড়িৎদ্বার ইউজ করবা তুমি। হ্যাঁ, তো করে এবার অ্যানোডের বিক্রিয়া বা ক্যাথোডের বিক্রিয়া বা দ্রবণের ঘনমাত্রা চেঞ্জ হবে কিনা, বা কোষ কতক্ষণ চলবে, একদম তোমরা এক একজন বিশাল বড় কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করা, বড় বড় বিক্রিয়া দিয়া যুক্তি মুক্তি দিয়ে একদম পুরা ফাটায় দিয়ে আসবা। বাসায় আসার পর দেখবা যা হওয়ার তাই হবে। ঠিক আছে? তাহলে আমরা যাই হচ্ছে পরেরটাতে। পরে কি আছে আমাদের? আচ্ছা, আমরা চলে আসছি তুল্য সংখ্যায়। এতক্ষণ আমরা এই তড়িৎ বিশ্লেষণের বেসিক পড়লাম। এই বেসিক দিয়ে মোটামুটি আমরা যখন ম্যাথ করতে যাব, ম্যাথে আমরা এই বেসিকগুলো অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ।
এখন আমরা যাব কোথায়? এখন যাব হচ্ছে তুল্য সংখ্যায়। তুল্য সংখ্যা, হ্যাঁ, তুল্য সংখ্যা জিনিসটা কি? আচ্ছা, প্রথমে আসি তুল্য সংখ্যা। এটাকে ইংরেজিতে বলা হয় ইকুইভ্যালেন্ট নাম্বার। এটাকে ই দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের ই। কোন ই? এটা হচ্ছে ছোট হাতের ই, তুল্য সংখ্যা। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইকুইভ্যালেন্ট নাম্বার। ইকুইভ্যালেন্ট নাম্বার। ইকুইভ্যালেন্ট নাম্বার এটাকে প্রকাশ করা হয় তুল্য সংখ্যা দিয়ে। কোন সংখ্যা দিয়ে? তুল্য সংখ্যা দিয়ে। তুল্য সংখ্যা দিয়ে। তুল্য সংখ্যাটা কি ভাইয়া? তুল্য সংখ্যাটা হচ্ছে কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় যে কয়টা ইলেকট্রনের আদান প্রদান ঘটে সেই জিনিসটা হচ্ছে তুল্য সংখ্যা। কিন্তু ওইভাবে চিন্তা করলে আসলে সব ক্ষেত্রে আমরা জিনিসটা আইডেন্টিফাই করতে পারবো না, বা কখনো কখনো রাসায়নিক বিক্রিয়া ছাড়াও আমাদের জিজ্ঞেস করতে পারে যে অমুকের তুল্য সংখ্যা কত, তমুকের তুল্য সংখ্যা কত। তো সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে অমুক তমুক যখন রাসায়নিক বিক্রিয়া দেয় তখন তাদের অবস্থাটা কি হয়। ঠিক আছে? তো সেই জিনিসটা অত ক্যাচালে না গিয়ে আমরা যেটা করব, তুল্য সংখ্যা আমরা এক একজনেরটা এক একভাবে চিন্তা করব। তবে সবসময় মনে রাখবা, যে যেটা করে, যার যেটা পাওয়ার, সেটাই হচ্ছে তার তুল্য সংখ্যা। ধরো তুমি নাচতে পারো, এটাই তোমার তুল্য সংখ্যা। একজন গাইতে পারে, তুল্য সংখ্যা। ভালো খাইতে পারে, তুল্য সংখ্যা। ভালো কেমিস্ট্রি জানে, তুল্য সংখ্যা। যে যার যেটা পাওয়ার, যে যেটা করে, সেটাই কি তার তুল্য সংখ্যা। যে যেটা করে সেটাই তার তুল্য সংখ্যা। তো আমরা এখন যেটা করব যে এক এক করে দেখব। আমরা বিভিন্ন এলিমেন্ট নিব, বিভিন্ন ধরনের যৌগ নিব, নিয়ে একটা একটা করে দেখব যে কার তুল্য সংখ্যা কি, কার তুল্য সংখ্যা কিরকম হয়। ঠিক আছে? তো আসি, প্রথমেই আসি। প্রথমে হচ্ছে ধাতুর তুল্য সংখ্যা। অর্থাৎ আমাদেরকে যদি এমসিকিউ কোশ্চেনে বলে যে অমুক ধাতু তমুক ধাতুর তুল্য সংখ্যা কি হবে না হবে, তো সেই ক্ষেত্রে আমরা কি অ্যান্সার দিব? শুরুতে আসি ধাতুর তুল্য সংখ্যা। কি বলছে ভাইয়া? বলছে ধাতুর সক্রিয় যোজনী। ধাতুর সক্রিয় যোজনী। একটা ধাতু কত যোজনী প্রকাশ করে, অ্যাক্টিভ যেই যোজনী আছে, অ্যাক্টিভ ভ্যালেন্সি আছে, অর্থাৎ যৌগ গঠনকালে তার যোজনী যত থাকে সেটাই হচ্ছে তার কি তুল্য সংখ্যা। আর ধাতু কি দেয়? ধাতু ইলেকট্রন দান করে, তাই না? ধাতুর ক্ষয় হয়, ইলেকট্রন দান হয়। তো ধাতু যে কটা ইলেকট্রন দান করে বন্ধন গঠনের সময়, সেটাই কি তার যোজনী। আর ধাতুর যেই সক্রিয় যোজনীটা আছে সেটাই তার তুল্য সংখ্যা। খুবই সিম্পল। তাহলে ধরো আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে সোডিয়ামের তুল্য সংখ্যা কত, সোডিয়ামের যোজনী কত? 1। আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় ম্যাগনেসিয়ামের তুল্য সংখ্যা কত, আমরা কি বলবো? 2। আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা কত, আমরা কি বলবো? 3, তাই না? তাহলে আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় নিকেলের তুল্য সংখ্যা কত, আমরা কি বলবো? 2। আমাদেরকে যদি কপারের তুল্য সংখ্যা জিজ্ঞেস করে, আমরা কি বলবো? কপার 2+ হয় না? কপার 2+2। কিন্তু কপার প্লাসও হয়, তাই না? কপার প্লাসও হয়। মনে করো এই যে যৌগটা CuSO4 কপার সালফেট, এইখানে কপারের যোজনী কত? +2। কারণ সালফেটের -2, আর এই যৌগটা শূন্য হইতে হলে কপারের কত হওয়া লাগবে? +2। তাহলে এখানে কপারের অ্যাক্টিভ ভ্যালেন্সি কত, সক্রিয় যোজনী কত? 2 +2। তাহলে কত লিখবো? 2। আবার আমরা যদি এই যৌগটার কথা চিন্তা করি Cu2Cl2, এইখানে দেখবা যে ক্লোরিন, একটা ক্লোরিনে কত? -1। তাহলে দুইটা ক্লোরিনে কত? -2, তাই না? এই যৌগটা শূন্য হইতে হলে দুইটা কপারের কত হওয়া লাগবে? +2। তো দুইটা কপারের যদি +2 হয়, একটা কপারের কত? +1। তাহলে এখানে কপারের কত? 1। তো ডিপেন্ড করতেছে কোন যৌগে সে কি মানে যোজনী দিচ্ছে, কোন যৌগে কি যোজনী দিচ্ছে। তো যার যেটা এক্সিস্টিং যোজনী, যাদের এই ধরনের যোজনী সে প্রকাশ করে, এই ধরনের যোজনী সে দেখায়, ওইটাই তার তুল্য সংখ্যা। ঠিক আছে? এখন যখন জিজ্ঞেস করবে যে কপারের তুল্য সংখ্যা কত, তখন 2ও হতে পারে, 1 হতে পারে। কিন্তু যদি জিজ্ঞেস করে কপার সালফেটে কপারের তুল্য সংখ্যা কত, সেক্ষেত্রে কত? 2। আবার এই যে কিউপ্রাস ক্লোরাইড, এইখানে কপারের যোজনী কত বা তুল্য সংখ্যা কত, এখানে কত হবে? 1। ব্যাপারটা এরকম, হ্যাঁ, মানে যাদের একাধিক আছে আর কি। যেমন ধরো আয়রনে কিন্তু 2ও আছে, 3ও আছে, তাই না? আয়রনের 2ও আছে, 3ও আছে, মানে আয়রন 2+ও আছে, আবার আয়রন 3+, দুইটাই কিন্তু গঠন করতে পারে। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমাদের জারণ অবস্থা, জারণ মান, সেটা কিন্তু পজিটিভ নেগেটিভ হয়, বাট তুল্য সংখ্যা
ইকুইভ্যালেন্ট নাম্বার ইজ জাস্ট এ নাম্বার, এটা একটা সংখ্যা আর কিছু না, প্লাসও না মাইনাসও না। যদি জিজ্ঞেস করে যে কপারের এই যে এখানে এখানে কপার সালফেটে কপারের জারণ অবস্থা কত, তাহলে কি +2, কপারের জারণ অবস্থা কত +2, কিন্তু কপারের তুল্য সংখ্যা কত 2। এই জিনিসটা অনেকে গোলায় ফেলে ভাই, এটা লিখে দিই হ্যাঁ, যে যদি জিজ্ঞেস করা হয় এই যে ধরো কপার সালফেট, কপার সালফেট, এই কপার সালফেটের যদি জারণ অবস্থা জানতে চাই, জারণ অবস্থা কপারের, কার কপারের জারণ অবস্থা কত, জারণ অবস্থা হচ্ছে +2, ঠিক আছে। কিন্তু তোমার কাছে যদি জানতে চায় যে তুল্য সংখ্যা কত, তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা হচ্ছে জাস্ট 2, জাস্ট শুধু 2, প্লাসও না মাইনাসও, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার ধাতুর সক্রিয় যোজনী, যেটা হচ্ছে আমার ধাতুর তুল্য সংখ্যা। এরপরে আসি আমরা অধাতুর তুল্য সংখ্যা। অধাতুর তুল্য সংখ্যা, অধাতুর তুল্য সংখ্যাটা কি কি বলা আছে এখানে, বলা আছে অধাতুর সক্রিয় যোজনী, ঠিক আছে, অধাতুর সক্রিয় যোজনী। তো যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে হাইড্রোজেনের সক্রিয় যোজনী কত, হাইড্রোজেনের আমরা কি অ্যান্সার দেব ভাইয়া? ব্যাপারটা হচ্ছে হাইড্রোজেন হচ্ছে একটা অধাতু, অধাতু কি পারমাণবিক অবস্থায় থাকে, থাকে না, অধাতু থাকে কি আণবিক অবস্থা। তাহলে হাইড্রোজেনটা আমাদের জিজ্ঞেস করতে হবে এইভাবে H2, H2, তো H2 এর তুল্য সংখ্যা কত। এখন অধাতু কি করে, ইলেকট্রন গ্রহণ করে, তাহলে তার সক্রিয় যোজনীটা কি হবে, সে কয়টা ইলেকট্রন গ্রহণ করলো, তাই না। তো এখন এই হাইড্রোজেন, হাইড্রোজেনের যোজনী কত 1, কিন্তু এখানে আছে কি H2, তাহলে আমার কি হবে, আমার হবে 1 × 2, তাহলে কত 2, ঠিক আছে। তারপরে ধরো আমাদেরকে জিজ্ঞেস করলো ক্লোরিন Cl2, ক্লোরিনের কত যোজনী কত 1, তাই না, ক্লোরিনের যোজনী হচ্ছে 1, ইনটু আছে কয়টা 2টা, তাহলে কত হবে 2, ওকে। সিমিলারলি আমাদেরকে যদি জিজ্ঞেস করো অক্সিজেনের কত, অক্সিজেনের যোজনী কত 2, ইনটু আছে কয়টা 2টা, তাহলে 2 দুগুণে 4, বাস এইটুকু বুঝলেই হবে, বাকিটা ম্যাথ করার সময় এমনি বুঝে যাবা, এমনি বুঝে যাবা, প্যারা নাই, ঠিক আছে। তাহলে আমাদের অধাতুর তুল্য সংখ্যা হচ্ছে অধাতুর যোজনী ইনটু অণুতে পরমাণু সংখ্যা, কয়টা করে পরমাণু আছে, তো যে কয়টা করে পরমাণু আছে টোটালটাই হচ্ছে আমাদের সক্রিয় যোজনী, ঠিক আছে, ওকে। তাহলে এটা গেল হচ্ছে আমার ধাতু এবং অধাতুর তুল্য সংখ্যা, এগুলা কিন্তু এমসিকিউতে আসে, শখে পড়াচ্ছি না, পরীক্ষায় আসে এই জন্যই পড়াচ্ছি। এরপর হচ্ছে অ্যাসিডের তুল্য সংখ্যা, কার তুল্য সংখ্যা, অ্যাসিডের তুল্য সংখ্যা। আচ্ছা, অ্যাসিডের তুল্য সংখ্যা আমরা কি লিখছি, যে প্রতিস্থাপনীয় H+ সংখ্যা, প্রতিস্থাপনীয় প্রোটন সংখ্যা। অ্যাসিড কি করে, প্রোটন দান করে, আমরা বলছিলাম যার যেটা পাওয়ার সেটাই তার তুল্য সংখ্যা, অ্যাসিড কি করে, প্রোটন দান করে। তো এই যে প্রোটনটা দিয়ে দিল, এখানে কিছু না কিছু নতুন কেউ এসে বসতেছে, তাহলে প্রোটনটাকে আলটিমেটলি কি বলতে পারি, যে আমরা প্রোটনটা রিপ্লেস হয়েছে, প্রতিস্থাপন হয়েছে, আগে অ্যাসিডের সাথে ছিল এখন অন্য জায়গায় গিয়ে বসছে, অ্যাসিডের কাছে আগে প্রোটন ছিল এখন নতুন কেউ আসছে। তো আমরা তুমি যদি লিখো যে অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে সে কয়টা প্রোটন দান করলো, এটাও 100% কারেক্ট, প্যারা নেই। অথবা যদি তুমি এভাবে লিখো যে প্রতিস্থাপনীয় প্রোটন সংখ্যা, সেটাও কারেক্ট, কোনো প্যারা নেই, ঠিক আছে। তো এখন যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে HCl, HCl এর তুল্য সংখ্যা কত, এখন HCl এর প্রোটন আছে কয়টা, একটা, তাহলে তুল্য সংখ্যা HCl কয়টা প্রোটন দিতে পারে, একটা প্রোটন দিতে পারে। হাইড্রোক্লোরিক অ্যাসিড কয়টা প্রোটন দিতে পারে, একটা প্রোটন দিতে পারে, তাহলে তার তুল্য সংখ্যা কত 1। যদি জিজ্ঞেস করা হয় যে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত, সালফিউরিক অ্যাসিড কত হবে 2, দুইটা দিতে পারে, দুইটা প্রোটন দিতে পারে, তাই না। যদি জিজ্ঞেস করা হয় ফসফরিক অ্যাসিড H3PO4, ফসফরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত, তাহলে কি বলবো 3, তাই না। এরপরে যদি জিজ্ঞেস করা হয় ফসফনিক অ্যাসিড H3PO3, এটার তুল্য সংখ্যা ফসফনিক অ্যাসিডের, এবং এরপরে যদি জিজ্ঞেস করা হয় H3PO2, ফসফেনিক অ্যাসিড, ফসফেনিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত, তাহলে কত লিখব, দেখো একটা হাইড্রোজেন 1, দুইটা হাইড্রোজেন 2, তিনটা হাইড্রোজেন 3, এখানেও তিনটা হাইড্রোজেন, এখানেও তিনটা হাইড্রোজেন, তাহলে এখানেও কত হবে 3, এখানেও কত হবে 3, তাই না। কিন্তু না, এখানে হবে বিলকি ঝিলকি, এখানে হবে 2, এখানে হবে 1, ঠিক আছে, এখানে হবে 1। এখন এই যে বিলকি ঝিলকিটা কেন হয়, এই বিলকি ঝিলকিটা কেন হয়, এটা একটু আমাদের জানতে হবে, কেমিস্ট্রিটা বোঝার চেষ্টা করতে হবে। আমি একটু নামগুলা লিখে দিই, এই দুইটা লাস্টের দুইটার, এগুলা পরীক্ষায় অনেক আসছে, হ্যাঁ পরীক্ষায় এগুলা ভালোই আসে। প্রথমটা এটার নাম কি,
এর নাম হচ্ছে ফসফোনিক অ্যাসিড, এর নাম হচ্ছে ফসফোনিক অ্যাসিড, ফসফোনিক অ্যাসিড। আর নিচে যেটা, এটার নাম হচ্ছে ফসফেনিক অ্যাসিড, ফসফেনিক অ্যাসিড। এখন এই ফসফরিক অ্যাসিডের 3, ফসফোনিকের 2 আর ফসফেনিকের 3, এই জিনিসটা একটু আমরা স্ট্রাকচার সহ দেখলেই বুঝে যাব যে আসলে এখানে কাহিনীটা হয় কি। এটা মানে অনেকেই হয়তো বলবে যে শর্টকাট মনে রাখো, ইটস গুড, শর্টকাট মনে রাখো, কোনো সমস্যা নেই, বাট জিনিসটা হচ্ছে একটু দেখলে বেটার, যেটা বুঝতে পারো যে আচ্ছা ঘটনাটা এইটা হইতেছে, তখন বিশ্বাস করতে সহজ হবে। আমাদের মেইন সমস্যাটা আমাদের বিশ্বাসই হয় না। আমি যখন ইনিশিয়ালি কেমিস্ট্রি পড়ি, ইনিশিয়ালি বাদ দেই, আমি যখন আমার অনার্স মাস্টার্স এই সময়কালীন আমার অনেক কিছু বিশ্বাস হইতো না, এসব মিথ্যা কথা বলে, হয় নাকি এসব, আন্দাজে চোখে দেখতেছি না, বুঝতেছি না কি বলতেছে, এটাতে এটা ওইটাতে এটা হয়, হ্যাঁ এটা আদৌ এক্সিস্টেন্স আছে কিনা। তো কিছু কিছু জিনিস বিশ্বাসই হইতো না, বাট স্টিল কি করা লাগতেছে, আমাদের মুখস্থ করা লাগতেছে। তো আমরা কিছু জিনিস মনে রাখতে হয়, কিছু জিনিস মুখস্থ করতে হয়, বাট যদি আমরা দেখি বুঝি তাহলে ওই বিশ্বাস করতে সুবিধা হয়। তো জিনিসটা একটা জিনিস বিশ্বাস করে মুখস্থ করলে এটা বেশি দিন মনে থাকবে, ঠিক আছে? তা একটু বিশ্বাস করানোর চেষ্টা করি, আসো। সেটা কি খেয়াল করো, সেটা হচ্ছে এই যে আমরা যদি এই তিনটার স্ট্রাকচার একটু দেখি, এই তিনটার স্ট্রাকচার দেখলে প্রথমেই ধরো ফসফরিক অ্যাসিড, এই হচ্ছে ফসফরিক অ্যাসিডের মাথা, হাইড্রোজেন, এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। হ্যাঁ, এরপর আমরা বাকি দুইটা একটু দেখি। এক, দুই, এই এরপর হচ্ছে আমাদের 3 নম্বর, 3 নম্বর হচ্ছে H3PO2, H3PO2, H3PO3, হ্যাঁ, আর এটা হচ্ছে H3PO4। ওকে, তো এখন এই তিনটা কেন বিলকি জিলকি করে, এই তিনটা কেন আমাদের কি বলে এটাকে, যে তুল্য সংখ্যায়, অর্থাৎ একজন 3টা প্রোটন দেয়, একজন 2টা প্রোটন দেয়, আরেকজন একটা প্রোটন দেয়, কেন এরকম বিলকি জিলকি করে? তো বাচ্চারা সবসময় একটা জিনিস মনে রাখবো, আমরা মাথায় রাখবো যে কেমিস্ট্রিতে কিছু বিলকি জিলকি এলিমেন্ট আছে, কিছু ক্যারেক্টারলেস এলিমেন্ট আছে, যারা কি করে, যারা হচ্ছে তোমার সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন যুগলকে নিজের দিকে টেনে নিয়ে যেতে চায়। এরা কারা? এরা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট বা তড়িৎ ঋণাত্মক মৌল, যারা সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিয়ে বাকিটাকে ছেড়ে দিতে চায়। এখন এই ঘটনাটা কখন হয়? যখন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা একটু বেশি হয়। তো তড়িৎ ঋণাত্মক মৌল কারা? ওই যে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, এরা। এই যে শয়তান আছে এখানে একটা অক্সিজেন, সে কি করে? সে হচ্ছে এই অক্সিজেন হাইড্রোজেন যে বন্ধন আছে, বন্ধনের ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিয়ে যেতে চায়। তো এই বন্ধন ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়ে হাইড্রোজেনকে H+ হিসাবে ছেড়ে দেয়। হাইড্রোজেনকে কি করে? H+ হিসাবে ছেড়ে দেয়। কারণ কি? কারণ হাইড্রোজেন আর এই অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি, যার কারণে অক্সিজেন এই স্বৈরাচারিটা করতে পারে। কার সাথে? হাইড্রোজেনের সাথে। তো এখন অ্যাসিডের কাজ কি? অ্যাসিডের কাজ হচ্ছে সে প্রোটন ছেড়ে দিবে। যারাই প্রোটন ছাড়তে পারবে তাদেরকে আমরা কি বলতে পারবো? অ্যাসিড বলতে পারবো। তো এখন খেয়াল করে দেখো, এইখানে এই যুগে ফসফরিক অ্যাসিড এরকম কয়টা আছে? অক্সিজেনের সাথে এরকম কয়টা আছে? এই একটা আছে, এই দুইটা আছে, এই তিনটা আছে। এই তিনটাই কি আছে? অক্সিজেনের সাথে যুক্ত। 3 ক্ষেত্রে অক্সিজেন কি করবে? বন্ধন ইলেকট্রন নিজের দিকে টেনে হাইড্রোজেনকে ছেড়ে দিবে। তাহলে এই ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে সে প্রোটন ছাড়বে কয়টা? 3টা। তাহলে তার তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা হচ্ছে 3। ঠিক আছে, এরপর আসো ফসফনিক অ্যাসিডের ক্ষেত্রে একটু আমরা খেয়াল করি। ফসফনিক অ্যাসিডের ক্ষেত্রে এরকম বিলকি জিলকি আছে কয়টা? এরকম বিলকি জিলকি আছে এই একটা, এই একটা, দুইটা। এটার সাথে কি আছে? না। এই যে হাইড্রোজেন, এটা কিন্তু ফসফরাসের সাথে একদম ডিরেক্ট যুক্ত, ডিরেক্ট ফসফরাসের সাথে যুক্ত আছে।
এখন ফসফরাস আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুব বেশি না, এই জন্য এখানে কেউ বেইমানি করবে না। তাদের এই সম্পর্ক দুইজনের স্ট্যাটাসের সাথে যায়, বুঝছো? একজন ধরো একদম নম্রভদ্র, আরেকজন বিলকি জিলকি, এই ধরনের সম্পর্ক টিকবে না, এই ধরনের সম্পর্ক টিকবে না। এই ক্যারেক্টারলেস এলিমেন্ট সে বন্ধন ইলেকট্রন নিজের দিকে টান দিয়ে ওরে নাই করে দিবে, শেষ করে দিবে। কারণ কি? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, স্ট্যাটাসের পার্থক্য। ওকে, তাহলে এখন এইখানে হাইড্রোজেন আছে এরকম দুইটা, দুজনকে কি করবে? ছেড়ে দিবে। ছেড়ে দিলে তুল্য সংখ্যা কত হবে? এর তুল্য সংখ্যা হবে 2। পরেরটা আশা করি আমরা বুঝতে পারতেছি। পরে এরকম বিলকি জিলকি হাইড্রোজেন কয়টা আছে? একটাই আছে, বাকি দুইটা কি ফসফরাসের সাথে ডিরেক্টলি কানেক্টেড, ডিরেক্টলি যুক্ত। তাহলে এখানে আমার তুল্য সংখ্যা কত হবে? এখানে তুল্য সংখ্যা হবে 1। আশা করি এইবার আমরা এই জিনিসগুলা বিশ্বাস করতে পারবো। হ্যাঁ, আশা করি এবার বিশ্বাস করে মুখস্থ করতে পারবো। ওকে, তাহলে এবার যাই আমরা পরেরটাতে। এইগুলো আমাদের কার তুল্য সংখ্যা? অ্যাসিডের তুল্য সংখ্যা। এবার আমরা যাব হচ্ছে ক্ষারের তুল্য সংখ্যা। আচ্ছা ভাইয়া, অ্যাসিড কি দিতে পারে? অ্যাসিড কি করতে পারে? প্রোটন দিতে পারে। তা ক্ষার কি করবে? ক্ষার কি দিবে? ক্ষার দিবে হচ্ছে হাইড্রোক্সিল। হাইড্রোক্সিল। তাহলে আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে সোডিয়াম হাইড্রোক্সাইড এর তুল্য সংখ্যা কত? 1। পটাশিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা কত? 1। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা কত? 2। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা কত? 2। যদি জিজ্ঞেস করতো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা কত? 3। তাহলে যে কটা হাইড্রোক্সিল আছে সেটাই তার তুল্য সংখ্যা। সিম্পল। এরপর আসো লবণের তুল্য সংখ্যা। লবণের তুল্য সংখ্যা। তো লবণে কি বলছে? যে ক্যাটায়নের চার্জ ইনটু সংখ্যা, মানে ক্যাটায়ন কয়টা আছে, ক্যাটায়নের চার্জ ইনটু সংখ্যা। তো ধরো আমাদেরকে জিজ্ঞেস করা হইলো যে সোডিয়াম ক্লোরাইডের তুল্য সংখ্যা কত। এখন এখানে ক্যাটায়নকে সোডিয়াম, সোডিয়ামের চার্জ কত? এখানে 1, কারণ একটা ক্লোরিন আছে, একটা ক্লোরিনের -1। তাহলে এই যৌগটাকে শূন্য করতে হইলে সোডিয়ামের কত হওয়া লাগবে? +1। তাহলে আমার এখানে তুল্য সংখ্যা কত? 1। যদি জিজ্ঞেস করে যে কপার সালফেট এর তুল্য সংখ্যা কত? সালফেটের হচ্ছে -2। তাহলে যৌগকে শূন্য করতে হইলে কপারের হওয়া লাগবে কত? +2। কপার আছে কয়টা? একটাই। তাহলে এখানে তুল্য সংখ্যা কত? 2। যদি জিজ্ঞেস করা হয় সোডিয়াম কার্বনেট Na2CO3 এটা তুল্য সংখ্যা কত? আচ্ছা, একটা সোডিয়ামের জারণ মান কত, যোজনী কত? 1। তাহলে আছে কয়টা? 2টা। তাহলে 1 × 2 = কত? 2। তাহলে আমার সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা কত হবে? সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা হবে 2। কত? 2। ওকে, এরপরে ধরো আমাদেরকে জিজ্ঞেস করা হইল এইটা অ্যালুমিনিয়াম সালফেট Al2SO3, এই যে এটা Al2SO3। তাহলে এখন এইখানে আমার তুল্য সংখ্যা কত হবে? একটা অ্যালুমিনিয়ামের তুল্য যোজনী কত? 3। আছে কয়টা? 2টা। তাহলে 3 × 2 কত? 6। 3 × 2 কত? 6। তাহলে এবার করো দেখি 5 সেকেন্ডে। 5 সেকেন্ডে একটা দেই। ধরো তোমাদেরকে দেওয়া হলো হচ্ছে ক্রোমিয়াম সালফেট। এটা করো দেখি, তোমাদের 10 সেকেন্ড টাইম দেই। ক্রোমিয়াম সালফেট Cr2SO4, এখানে ক্রোমিয়ামের তুল্য সংখ্যা কত? মানে এই লবণের তুল্য সংখ্যা কত? একটা দিলাম, দেখি করো। 10 সেকেন্ড দিলাম, বেশি না। 10 সেকেন্ড দিলাম, দেখি 10 সেকেন্ডে করে দেখো কত হবে। একদম এক্স্যাক্টলি সেম অ্যালুমিনিয়াম সালফেটের মতো। এখানে অ্যালুমিনিয়ামের যেরকম ক্রোমিয়ামের সেরকম। একটা ক্রোমিয়ামের কত? 3। আছে কয়টা? 2টা। তাহলে 3 দুগুণে কত? 6। 6। হোপফুলি তোমরা পারছো এটা। এরপরে যদি আমাদেরকে দেওয়া হয় ধরো ফেরাস সালফেট। আচ্ছা, সালফেটের কত? -2। তাহলে এই আয়রনের যদি যৌগটাকে শূন্য করতে হলে আয়রনের কত হওয়া লাগবে? +2 হওয়া লাগবে। তাহলে তুল্য সংখ্যা কত? 2। ঠিক আছে। এরপর যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয়
ফেরিক ক্লোরাইড FeCl3 ফেরিক ক্লোরাইড এই লবণের তুল্য সংখ্যা কত? তাহলে দেখ ভাইয়া 3টা ক্লোরিনের কত -3, যোগটাকে শূন্য করতে হইলে আয়রনের কত হওয়া লাগবে +3, তাহলে -3 +3 কাটাকাটি গেলে যোগ শূন্য হবে, তাহলে আয়রনের এখানে কত হওয়া লাগবে +3 হওয়া লাগবে, 3 হওয়া লাগবে, তাই না? তাহলে তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা হচ্ছে 3। তো এই হচ্ছে আমার লবণের তুল্য সংখ্যা। কার তুল্য সংখ্যা? এই হচ্ছে আমার লবণের তুল্য সংখ্যা। কার? লবণের তুল্য সংখ্যা। ওকে, এরপরে আমরা যাব লাস্ট ওয়ান, তুল্য সংখ্যার শেষ পার্ট, সেটা হচ্ছে জারক বিজারকের তুল্য সংখ্যা। জারক বিজারকের তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা শেষ হলে আরেকটা ছোট বিলকি জিলকি টপিক পড়বো আমরা আজকে, তারপর আমাদের আজকের ক্লাস শেষ হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, জারক বিজারকের তুল্য সংখ্যা। আচ্ছা, ছোটবেলায় আমরা পড়ে আসছি জারণ মানে কি? জারণ মানে হচ্ছে ছাড়ন। কি ছাড়বি? কারে ছাড়বি? ছাড়বি হচ্ছে ইলেকট্রন, তাই না? জারণ মানে হচ্ছে ইলেকট্রনের ছাড়ন, আর বিজারণ মানে হচ্ছে ইলেকট্রনের গ্রহণ। তাহলে জারণ বিজারণ বিক্রিয়া মূলত কি? জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে ইলেকট্রনের আদান প্রদান, একজন দেয় আরেকজন খায়, তাই তো? তো এখন জারণ বিজারণ বিক্রিয়ার তুল্য সংখ্যা কি হবে? কে কয়টা ইলেকট্রন খাইলো এবং কে কয়টা ইলেকট্রন দিল। হ্যাঁ, সিম্পল। ধর আমাদেরকে একটা যৌগ দিল এরকম, পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ মান কত? দেখতো ভাইয়া, ম্যাঙ্গানিজের জারণ মান কত? এখানে 4টা অক্সিজেন আছে, 4টা অক্সিজেনের -8, অক্সিজেনের কত -2, তাহলে 4টা অক্সিজেনের কত -8। একটা পটাশিয়াম আছে, পটাশিয়াম কে +1, তাহলে -8 থেকে যদি +1 বাদ দিই হাতে কত থাকে? -7 থাকে। এই যৌগটা যদি শূন্য হইতে হয় তাহলে এই ম্যাঙ্গানিজকে কত হওয়া লাগবে? +7 হওয়া লাগবে। তাহলে এই যৌগে ম্যাঙ্গানিজের মান কত? এই যৌগে ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে +7। ঠিক আছে? এবার একটা জিনিস আমাদের জানা থাকা লাগবে যে জারণ বিজারণ বিক্রিয়ায় এই ম্যাঙ্গানিজ +7 থেকে ম্যাঙ্গানিজ +2 হয়। +7 থেকে কত হয়? +2 হয়, 2 হয়। ঠিক আছে? এখন তাহলে আমার তুল্য সংখ্যা কত হবে? আমরা পড়তেছি কি? আমরা পড়তেছি যে তুল্য সংখ্যা। কি পড়তেছি? তুল্য সংখ্যা। তাহলে এখানে তুল্য সংখ্যা কত হবে এটা আমাদের এখন দেখা লাগবে। ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে দেখ, ম্যাঙ্গানিজের আগে কত ছিল? +7 পজিটিভ, 7 পজিটিভ ছিল। ম্যাঙ্গানিজের বর্তমানে কত? বর্তমানে হচ্ছে +2। তার মানে আগে মানুষ তাকে 7 বার ভালো বলতো, এখন মানুষ তাকে 2 বার ভালো বলে। কারণ কি? তাহলে নিশ্চয়ই তুমি 5 বার মাঝখানে কোনো না কোনো আকাজ করছো। তোমাকে আগে মানুষ 7 বার ভালো বলতো, তোমাকে ভালো 7 বার বলতো, এখন বলে কয়বার? 2 বার। এই যে +2, 2 বার পজিটিভ, 2 বার পজিটিভ। তাহলে নিশ্চয়ই 5 বার তুমি মাইনাস খাইছো, তাই না? 5 বার কোনো না কোনো আকাজ করছো, এজন্য মানুষ এখন তোমাকে 2 বার বলে, 5 বার বাদ দিয়ে দিছে। তো কেমিস্ট্রিতে মাইনাস কি? নেগেটিভ কি? আমি সবসময় একটা কথা বলি, কেমিস্ট্রিতে প্লাস মাইনাস মানে হচ্ছে, প্লাস কখন বলি? যখন অ্যাবসেন্স অফ ইলেকট্রন, যখন ইলেকট্রন থাকে না, ইলেকট্রনের ঘাটতি থাকে, তখন সেটাকে আমরা কি বলি? পজিটিভ, তাই না? আর নেগেটিভ কখন বলি? যখন এক্সেস অফ ইলেকট্রন থাকে, অতিরিক্ত ইলেকট্রন থাকে, তাই তো? তখন সেটাকে আমরা কি বলি? নেগেটিভ বলি, তাই না? বা প্রেজেন্স অফ ইলেকট্রন, ইলেকট্রন উপস্থিত থাকলে সেটাকে আমরা কি বলি? নেগেটিভ বলি। তো এখন এই যে তুমি আগে 7 বার ছিলা আর এখন তুমি 2 বার পজিটিভ, মাঝখানে 5 বার তুমি নেগেটিভ খাইছো। তো কেমিস্ট্রিতে নেগেটিভ খাওয়া মানে কি? ইলেকট্রন খাও। তাহলে সে কয়টা ইলেকট্রন খাইছে? সে হচ্ছে 5টা ইলেকট্রন খাইছে। কয়টা? 5টা, +5 ইলেকট্রন। এখন আমরা কি পড়েছি? আমরা পড়েছি যে কয়টা ইলেকট্রন সে দিবে, অর্থাৎ যে কয়টা ইলেকট্রন সে খাবে, যাই করুক না কেন সেটাই তার তুল্য সংখ্যা। তাহলে এখানে এই যে ভদ্রলোক পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এর তুল্য সংখ্যা কত? এর তুল্য সংখ্যা হচ্ছে 5। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি আমাদের আরেকটা যৌগ। যদি আমাদেরকে দেওয়া হইতো যে K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট, তাই না? K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট। এই পটাশিয়াম ডাইক্রোমেট জারণ বিজারণ বিক্রিয়া কি হয়? এটা ভেঙে ক্রোমিয়াম 3+ হয়। এখন এই যৌগে ক্রোমিয়ামের কত জারণ মান ভাইয়া? ক্রোমিয়ামের কত আছে খেয়াল করো তো। 7টা অক্সিজেনের 7 দুগুণে 14, -14। 2টা পটাশিয়ামের +2, তাহলে -14 থেকে +2 বাদ দিলে থাকে কত? -12। তাহলে এই যৌগটাতে শূন্য হইতে হইলে এই ক্রোমিয়াম 2+, 2টা ক্রোমিয়ামকে কত হওয়া লাগবে?
হাতে আছে -12, শূন্য হইতে হলে দুইটা ক্রোমিয়ামকে লাগবে +12 হওয়া লাগবে। তো তাহলে দুইটা ক্রোমিয়ামের এখানে কত? +12। আর যদি একটা ক্রোমিয়ামের কথা চিন্তা করি তাহলে 12/2 কত? +6। কত? +6। এখন দেখো এই ক্রোমিয়ামকে মানুষ আগে 6 বার ভালো বলতো, এখন 3 বার ভালো বলে। তাহলে ওস্তাদ নেগেটিভ খাইছে কয়টা? 3টা। নেগেটিভ মানে কি? ইলেকট্রন। তাহলে কয়টা ইলেকট্রন খাইছে? 3টা ইলেকট্রন খাইছে। কয়জন? 2 জন। তো একজন যদি 3টা ইলেকট্রন খায়, দুইজন কয়টা খাবে? 3 দুগুণে 6টা। তার মানে এখানে সে কয়টা ইলেকট্রন খাইছে? 6টা ইলেকট্রন খাইছে। তাহলে তুল্য সংখ্যা এই পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা কত হবে? 6 হবে। তাই না? ভেরি ভেরি সিম্পল, খুবই সিম্পল। আমার মনে হয় যে হোপফুলি আমরা বুঝতে পারছি, আমরা আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, তো যদি বুঝতে পারি তাহলে এরকম আমাদের আরো প্রশ্ন দিতে পারে, জারণ বিজারণ বিক্রিয়ার, হ্যাঁ, বিভিন্ন ধরনের প্রশ্ন দিতে পারে। খুবই সিম্পল, ইলেকট্রন কয়টা দিল, ইলেকট্রন কয়টা নিল। যেমন ধরো যদি আমাদেরকে বলে আয়রন 2+, সে কি করে? একটা ইলেকট্রন দিয়ে আয়রন 3+, আয়রন 3+। তাহলে এখানে তুল্য সংখ্যা কত? 1, কারণ ইলেকট্রন কয়টা হয়েছে? একটা। তারপর ধরো আমাদের ধরো আয়োডিন, আয়োডিন সে কি করলো? দুইটা ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে কি হয়েছে? 2 আয়োডাইড হয়েছে, দুইটা আয়োডাইড হয়েছে। তাহলে এখানে তুল্য সংখ্যা কত? এখানে তুল্য সংখ্যা হচ্ছে 2। কটা খাইছে? দুইটা খাইছে, তাই না? তারপরে মনে করো যে কি দিব? SN4+, এটা কি করলো? দুইটা ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে কি করলো? গ্রহণ করে SN2+ হইল। তাহলে তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা 2। ওকে, উল্টাটাও হইতে পারতো, এরকম হইতে পারতো যে SN2+ এ কি করছে? দুইটা ইলেকট্রন দিয়ে SN4+ হয়েছে, সেক্ষেত্রে তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা হচ্ছে, ঠিক আছে। তাহলে হোপফুলি বাচ্চারা আমরা তুল্য সংখ্যা জিনিসটা বুঝতে পারছি। হ্যাঁ, তুল্য সংখ্যা জিনিসটা বুঝতে পারছি। এই জিনিসটা আমাদের ম্যাথ করার ক্ষেত্রে প্রচুর কাজে লাগবে। হ্যাঁ, প্রচুর কাজে লাগবে। তো গেল আমাদের তুল্য সংখ্যা গেল। এবার আর ছোট্ট দুইটা জিনিস আমরা পড়ব, তোমাদের যদি ধৈর্য থাকে তাইলে আমাদের আজকের ক্লাস শেষ। ছোট্ট দুইটা জিনিস কি কি? প্রথমটা হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক, পরেরটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এবং লাস্টলি এদের বিলকি জিলকি সম্পর্ক। ঠিক আছে, একটা একটা করে শুরু করি আমরা, একটা একটা করে। শুরুতেই আসি রাসায়নিক তুল্যাঙ্ক। এটাকে বলা হয় কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। কি দ্বারা প্রকাশ করা হয়? এটাকে প্রকাশ করা হয় বড় হাতের ই দ্বারা, বড় হাতের ই দ্বারা। তাহলে রাসায়নিক তুল্যাঙ্ক জিনিসটা কি দ্বারা প্রকাশ করা হয়? বড় হাতের ই দ্বারা। এটাকে কি বলা হয়? কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। কেমিক্যাল ইকুইভ্যালেন্ট কে রাসায়নিক তুল্যাঙ্ক, রাসায়নিক তুল্যাঙ্ক। ওকে, এই রাসায়নিক তুল্যাঙ্কেরই আরেকটা নাম হচ্ছে তুল্য ভর। এটা আরেকটা নাম কি? এর নাম হচ্ছে তুল্য, তুল্য ভর, তুল্য ভর, তুল্য ভর। ঠিক আছে, এটারই আরেকটা নাম কি? তুল্য ভর। আমরা বললাম তুল্য ভর, তুল্য ভর, ওইটাই হচ্ছে আমার সেই তুল্য ভর। এখন আসো, এই তুল্য ভর জিনিসটা কি? এই রাসায়নিক তুল্যাঙ্ক জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এটাকে যদি আমরা ই দ্বারা প্রকাশ করি তাহলে ই ইকুয়াল টু এম বাই ই, ই ইকুয়াল টু এম বাই ই। এখন এখানে এম কি, ই কি? ই হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক, এম কি? এম হচ্ছে ভর। কোন ভর? আণবিক ভর বা পারমাণবিক ভর। এমটা কি? এমটা হচ্ছে আণবিক বা পারমাণবিক ভর। আর এই ইটা কি? ই হচ্ছে তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা। আর এটা কি? এটা হচ্ছে আণবিক বা পারমাণবিক ভর, আণবিক বা পারমাণবিক ভর। এখন এই যে আমার এটা,
রাসায়নিক তুল্যাঙ্ক, এটার একক কি হবে ভাইয়া? এই রাসায়নিক তুল্যাঙ্কের একক কি? একক খুবই সিম্পল। ভরের একক কি ভাইয়া? ভরের একক হচ্ছে গ্রাম, গ্রাম। আর এই তুল্য সংখ্যা, সংখ্যার কোনো একক আছে? একক নাই, তাহলে ধরলাম 1। তাহলে এটার আলটিমেটলি একক কি হবে? একক হচ্ছে গ্রাম। তাহলে রাসায়নিক তুল্যাঙ্কের একক কি? রাসায়নিক তুল্যাঙ্কের একক হচ্ছে গ্রাম। ঠিক আছে, রাসায়নিক তুল্যাঙ্কের একক হচ্ছে গ্রাম। তো এইবার যদি আমাদেরকে বের করতে দেয়, ধরো কোনো না কোনো যে কোনো কিছুর একটা রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে দিল, আমাদের রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে দিল। ধরো আমাদেরকে বললো ই অফ সালফিউরিক অ্যাসিড, ই অফ সালফিউরিক অ্যাসিড H2SO4। তাহলে আমরা কিভাবে বের করব? খুবই সিম্পল, M/E সালফিউরিক অ্যাসিডের ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা। তো সালফিউরিক অ্যাসিডের ভর কত? 98। তুল্য সংখ্যা সালফিউরিক অ্যাসিডের কত? 2। তাহলে কত পাইলাম? 49। শেষ। আমাদেরকে যদি বলা হয় সোডিয়াম কার্বনেট, ই অফ সোডিয়াম কার্বনেট Na2CO3, সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা বের করতে, তাহলে আমরা কি বের করব? সোডিয়াম কার্বনেটের ভর 106 ডিভাইডেড বাই সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা কত? 2। তাহলে কত হয়? 106, 53 দুগুণে 106, এই যে 53। শেষ। তাহলে এই হচ্ছে আমার রাসায়নিক তুল্যাঙ্ক বা তুল্য সংখ্যা, রাসায়নিক তুল্যাঙ্ক বা তুল্য সংখ্যা। ঠিক আছে, তুল্য সংখ্যা। ওকে, এবার আসি আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, আগেরটা কি ছিল? কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। এবার কি আসছে? তড়িৎ আসছে। রাসায়নিক তুল্যাঙ্ক, রাসায়নিক তুল্যাঙ্ক, বাট এটার আগে কি আছে? তড়িৎ আছে। এটাকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। কি বলা হয়? এটাকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এটাকে প্রকাশ করা হয় জেড দ্বারা। জেড কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা। জেড। ওকে, জেড। এখন এইটার রাশিমালাটা একটু আমরা দেখব যে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট বলতে আমরা কি বুঝি, এইটার জিনিসটা কি। তো ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট জেড, এই জেডও M/E, M/E, কিন্তু যেহেতু এইখানে কে আছে? এখানে আমার ইলেকট্রো আছে, তড়িৎ শব্দটা আছে। তো তড়িৎ শব্দটা থাকলেই এই ফ্যারাডের ধ্রুবকটা অটোমেটিক্যালি চলে আসে। এখানে এফ কি? এফ হচ্ছে ফ্যারাডের ধ্রুবক। এফ কি? এফ হচ্ছে ফ্যারাডের ধ্রুবক। এফ ফ্যারাডে ধ্রুবক। ফ্যারাডের ধ্রুবক, এটার মান কত? এটার মান হচ্ছে 96,500 কুলম। কত কুলম? 96,500 কুলম। ফ্যারাডের ধ্রুবকের মান কত? 96,500 কুলম। এখন আমাদেরকে যদি বলা হয়তো যে এইটার একক কি, দেখো বাচ্চারা, ভরের একক কি? ভরের একক হচ্ছে গ্রাম। তড়িৎ তুল্য সংখ্যার একক কি? তুল্য সংখ্যার কোনো একক নাই, 1 ইন্টু ফ্যারাডের কনস্ট্যান্ট, এই ফ্যারাডের একক কি? চার্জ, কুলম। এই যে কুলম। তাহলে কি দাঁড়াইতেছে? উপরে গ্রাম, নিচে কুলম, তাহলে গ্রাম পার কুলম। গ্রাম পার কুলম। তাহলে এটার একক কি? এটার একক হচ্ছে গ্রাম পার কুলম। গ্রাম পার কুলম। ঠিক আছে, এখন যদি আমাদেরকে বলা হইতো যে বাবা তুমি একটা কাজ করো, কি কাজ করবা? তুমি হচ্ছে যে জেড অফ সিলভার, সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বা ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স বের করে দেখাও। তাহলে আমরা কি বলবো? আর বলবো M/EF। তো এম কত? এম কত কার? সিলভারের। সিলভারের এম হচ্ছে 108, 107.9, বা এটাকে 108 লেখা যায়। তুল্য সংখ্যা কত? সিলভারের যোজনী কত? 1। তাহলে তুল্য সংখ্যা হচ্ছে 1 ইন্টু ফ্যারাডের ধ্রুবক 96,500। এখান থেকে ক্যালকুলেট করলে যা আসবে সেটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের রাসায়নিক তুল্যাঙ্ক আর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের পার্থক্য। আমরা এবার কি করব? আমরা এবার যাব হচ্ছে পরেরটাতে। পরেরটা কি? এদের বিলকি জিলকি সম্পর্ক। এই সম্পর্কটা কি বাচ্চারা? এই সম্পর্কটা হচ্ছে
আমরা কি জানি জেড ইকুয়াল টু এম বাই ই এফ, এইটা তাই না? এখন বাচ্চারা একটু খেয়াল করে দেখো তো, এই যে এম বাই ই, এই যে এম বাই ই এর মানে কি? এম বাই ছোট হাতের ই মানে হচ্ছে বড় হাতের ই, ক্যাপিটাল ই, যেটা হচ্ছে আমার কি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট বা হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক। তো এই ক্ষেত্রে আমরা ই বসায় দিতে পারি এটার মান, তাই না? এটার মান আমরা কি বসায় দিতে পারি? ই বসায় দিতে পারি। তাহলে এখানে লেখা যায় জেড ইকুয়াল টু ই বাই এফ, বা এখান থেকে আমরা লিখতে পারি ই ইকুয়াল টু জেড ইন্টু এফ। তার মানে রাসায়নিক তুল্যাঙ্ক ইকুয়াল টু তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ইন্টু ফ্যারাডের ধ্রুবক। রাসায়নিক তুল্যাঙ্ক ইকুয়াল টু তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ইন্টু ফ্যারাডে ধ্রুবক। সো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। তো বাচ্চারা আজকে এ পর্যন্তই থাকুক। আমার এখন আমাদের অফলাইন অনলাইন একাডেমিক অ্যাডমিশন অনেকগুলা কোর্স, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং সব একসাথে চালু হয়েছে। তো প্রচণ্ড ব্যস্ততার মাঝখানে শুট দেওয়া টাফ হয়ে যাচ্ছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমি তোমাদের চিন্তাও করতেছি। তো আমার ওই ফিলিংসটা থেকেই আমি এত প্যারার মধ্যেও শুটে দাঁড়াইছি। দোয়া করো যেন সুস্থ থাকি এবং তোমাদের যেই কথা দিচ্ছি যেই প্লে লিস্টটা করবো এই প্লে লিস্টটা যেন কমপ্লিট করতে পারি। এবং অবশ্যই তোমরা ক্লাসগুলো করবা। একটা জিনিস তোমরা খেয়াল করবা যে আমি ফ্রি ক্লাস, যারা পরিবেশ রসায়ন করছো তারা জানো যে ফ্রি আর পেইড আমি চিন্তা করি না। আমি যখন পড়াই, ঠিক আছে? তো আমার ওই ফ্রি প্লে লিস্টের নোট করলে তুমি দেখবা যে একটা পেইড কোর্সের নোটের চেয়েও অনেক সময় বেশিও হইতে পারে। হ্যাঁ, তো তোমরা অবশ্যই ক্লাসগুলো করবা, হোপফুলি উপকৃত হবা। আজকের পর এতটুকুই। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। নেক্সট ক্লাসে আমরা ফ্যারাডের প্রথম সূত্র শুরু করবো এবং সেখান থেকে বোর্ড, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং এর যত ম্যাথ আছে সবকিছু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ।